গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প স্টেলা। আজকে দ্বিতীয় পর্ব। হাতির দাঁতগুলো ভালোভাবে পুঁতে জায়গাটা চিহ্ন রেখে যাত্রা আবার শুরু হলো আমাদের। যে রেখাটা পশ্চিম গ্রিকুয়াল্যান্ড থেকে অরেঞ্জ ফ্রি স্ট্রেটকে এবং বেচুয়ানা ল্যান্ড থেকে ট্রান্সালভাকে আলাদা করেছে, সেই রেখা ধরে এগিয়ে চললাম 1 মাস কিংবা তারও কিছু বেশি। পানির অভাব এবং প্রবল বর্ষণে সৃষ্টি গিরিখাত এবং নদী পেরোনো ছাড়া যাত্রাপথে আর কোনো অসুবিধে হলো না আমাদের। আফ্রিকায় অভিযানে বেরোলে এরকম অসুবিধাকে খুব মামুলি বলে মনে করা হয়। একেবারে জনশূন্য হয়ে আছে গোটা দেশ। চাকা সেনাপতি মোসেলিকাটস ম্যাটাবিল্যান্ডে যাবার পথে এসব জায়গা ধ্বংস করে গেছে। আগে যেখানে কাফরিদের ক্রাল ছিল, এখন সেখানে ছাই ও পাথরের স্তূপ ছাড়া আর কিছুই নেই। গজিয়ে ওঠা লম্বা লম্বা ঘাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত নারী পুরুষের শিশুর হাড়গোড়। এক জায়গায় দেখলাম একটা শিশুর খুলির ভেতরে বাসা বেঁধেছে একটা মেঠো চাতক। এখানে আসার কয়েকদিনের মধ্যেই ঘটল অভিযানের দ্বিতীয় ঘটনা, প্রথমটার চেয়েও যা অনেক বেশি স্মরণীয় ও ভয়াবহ। কলং নদীর তীর বরাবর এগিয়ে চললাম আমরা। হঠাৎ একদল ব্লেজবক ছুটে গেল আমাদের সামনে দিয়ে। রাইফেল তুলে গুলি করলাম। গুলি গিয়ে লাগলো একটার পেছন দিকে। দলের সাথে প্রায় 1000 গজ ছুটে যাবার পর পড়ে গেল ব্লেজবকটা। বেশ কিছুদিন ধরে কোনো শিকার পাইনি আমরা, সুতরাং ঘোড়ায় চেপে ইন্দাবা জিম্বিকে ডেকে বললাম, হয় ওয়াগনগুলোকে পেছনে ফেলে চলে যাব, নয়তো ঘণ্টাখানেক পর মিলিত হব পাহাড়টার ওপাশে। তারপরই ছুটলাম আহত হরিণটার পেছনে। 100 গজের মধ্যে পৌঁছতেই লাফ দিয়ে উঠে দৌড় দিল হরিণটা, যেন কিছুই হয়নি। কিন্তু কিছুদিন যাবার পরেই আবারও পড়ে গেল সে। অনুসরণ করতে করতে ভাবলাম কিছুক্ষণের মধ্যেই শক্তি ফুরিয়ে যাবে ওটার। কিন্তু 3 বার ঘটল একই ঘটনা। তৃতীয়বারে একটা শৈলশিরার ওপারে হারিয়ে গেল হরিণটা। ততক্ষণে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার। ভাবলাম শৈলশিরাটার চুরুই উঠে দেখব ওটাকে আরেকটা গুলি করা যায় কিনা। চুরুই উঠে ওপারে তাকাতেই চোখে পড়ল একদল জুলো যোদ্ধা। চোখ ঘষে আবার তাকালাম। না, কোনো সন্দেহ নেই। প্রায় 1000 গজ দূরে পানির ধারে সাময়িক আশ্রয় পেতেছে ওরা। কেউ কেউ শটান হয়ে শুয়ে আছে, কেউ বা রান্না করছে, অন্যরা পায়চারি করছে ঢাল আর বর্ষা হাতে। সব শুদ্ধ 2000 কিংবা তার কিছু বেশি হবে। অবাক হয়ে ভাবছি কি করছে ওরা এখানে। হঠাৎ ডান ও বাম দিক থেকে ভেসে এলো বন্য চিৎকার। চমকে উঠে তাকালাম দুদিকেই। বাম হাতে কালো ঢাল ধরে এসাগায় উঁচিয়ে দুপাশ থেকে এগিয়ে আসছে একজন করে প্রকাণ্ড দেহী জুলো। ডান দিকে জুলোটা প্রায় 15 গজ দূরে আছে, বাম দিকেরটা দূরত্ব 10 গজের বেশি হবে না। ধকধক করে জ্বলছে তাদের হিংস্র চোখ। ভেতরটা শুকিয়ে গেল আমার। চিন্তা করার আর সময় নেই। আর সেকেন্ড 3 দেরি করলেই চৌড়া ওই বর্ষার ফলা চিরতরে নিথর করে দেবে আমাকে। লাগাম ছেড়ে দিয়ে গুলি করলাম বাম দিকের জুলোটাকে। ঢালসহ ওকে ফুটো করে ফেলল বুলেট। ডিগবাজি খেয়ে পড়ে স্থির হয়ে গেল সে। এবার ঝট করে ঘুরলাম ডান দিকে। জুলোটা প্রায় এসে পড়েছে আমার উপর। বাম নল ফায়ার করার সময় বন্দুকটা প্রায় ঠেকে গেল ওর ঢালে। বুলেটের প্রচণ্ড ধাক্কায় শূন্যে উঠে গেল সে। তারপর হুড়মুড় করে এসে পড়ল ঘোড়াটার ওপারে। শন করে আমার নাকের সামনে দিয়ে চলে গেল বর্ষাটা। বন্দুকটা না ভরেই ঘোড়া ছোটালাম। জুলোরা তাদের 2 সঙ্গীর এই দশা লক্ষ্য করল কিনা সেদিকে তাকানোর কোনো সময় নেই। আসলে আমার ইচ্ছে জুলোরা আমাদের ওয়াগন দেখে ফেলার আগেই সেখানে গিয়ে পৌঁছানো। ঢাল বেয়ে নিচে খানিকটা ডান দিকে ঘুরে একটা নতুন পথ ধরলাম। 100 গজ যেতে না যেতেই অবাক হয়ে দেখলাম নতুন পথটার উপর ওয়াগনের চাকা আর গবাদি পশুর পায়ের দাগ। ওয়াগন কম করে হলেও 8টা, গবাদি পশু কয়েকশো। তাছাড়া দাগ দেখে বোঝা যাচ্ছে দলটা এদিক দিয়ে যাবার পর 12 ঘন্টাও পেরোয়নি। হঠাৎ করে বুঝতে পারলাম গোটা ব্যাপারটা।
এদেরকেই অনুসরণ করছে জুলোরা, আর এ দলটা খুব সম্ভবত দেশান্তরী বুয়ারদের। আমি যেদিকে যেতে চাই ওয়াগনের চাকা সেদিকে গেছে বলে সেদিকটাই অনুসরণ করলাম। মাইলখানেক এগোনোর পর একটা ঢিবির মাথায় উঠতেই চোখে পড়ল প্রায় 5 ফার্লং সামনে নদীর তীরে ওয়াগনগুলো একত্র করে যেন তেন ভাবে একটা লাগার তৈরি করা হয়েছে। আমার ওয়াগনগুলো ঢাল বেয়ে নিচে নেমে ধীরে ধীরে এগিয়ে চলেছে সেদিকেই। 5 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম সেখানে। ছোট্ট লাগারটার বাইরে দাঁড়িয়ে আছে, ওয়াগন দুটোর দিকে তাকিয়ে আছে বুয়াররা। আমি ডাকতেই ফিরে তাকালো সবাই। প্রথম যে বুয়ারটার উপর চোখ পড়ল তাকে অনেকদিন আগে থেকে আমি চিনি। নাম হুঁস বোথা, খুব স্বাধীনচেতা মানুষ। কয়েক বছর আগেই দেশান্তরী বুয়ারদের একটা দলে যোগ দিয়েছিল, কিন্তু দলনেতার সাথে বিরোধের ফলে চলে আসে সেখান থেকে। এখন নিজে একটা দল নিয়ে জনবসতি অঞ্চল দিয়ে চলেছে নতুন একটা উপনিবেশ করার উদ্দেশ্যে। কেমন আছেন মিস্টার বোথা? ডাচ ভাষায় জানতে চাইলাম আমি। বেশ কয়েকবার আমাকে লক্ষ্য করার পর প্রচণ্ড বিস্ময়ে চমকে উঠলেন তিনি। ওয়াগনে বসা স্ত্রীর উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন, ফ্রাও, দেখে যাও কে এসেছেন। ক্যাপের খবর কি মিস্টার কোয়ার্টারম্যান? ক্যাপের খবর জানি না হ্যান্স, শান্তভাবে জবাব দিলাম আমি। কিন্তু এই খবরটা জানি যে আপনাদের পিছু নিয়েছে জুলোরা। এখান থেকে মাইল 2-1 দূরে অপেক্ষা করছে তারা। এইমাত্র ওদের 2 জন প্রহরীকে গুলি করে এসেছে আমি। খুলে ফাঁকা বন্দুকটা দেখালাম হ্যান্সকে। মুহূর্তের মধ্যেই মুখ সাদা হয়ে গেল সমস্ত বুয়ারের। অনুচ্চ চিৎকার করে উঠল মেয়েরা, আর এই চিৎকারের ভয় পেয়ে ছোট্ট শিশুরা আঁকড়ে ধরল মাদের। ঈশ্বর, চেঁচিয়ে উঠল হ্যান্স, এটা নিশ্চয়ই উমটেটিয়ার দল উত্তরে গিয়ে যোগ দেবে মসেলি ক্যাটসদের দলের সাথে। যদি বাঁচতে চান লাগার সাজান, আর ঘোড়ায় চড়ে কেউ একজন তাড়িয়ে নিয়ে যাক গবাদি পশুগুলোকে। ঠিক এই সময়ে এসে পৌঁছালো আমার ওয়াগন। কম্বল মুড়ি দিয়ে সামনেটায় বসে আছে ইন্দাবা জিম্মি। ওকে বললাম সব কথা। ও শুভযোগ মাকোমাজান, বলল সে। আগামীকাল সকালে এখানে পড়ে থাকবে বুয়ারদের মৃতদেহ। তবে ভোরের আগে আক্রমণ করবে না জুলোরা, কিন্তু যখন করবে এই লাগার টিকবে না ওদের বিরুদ্ধে। কাকা বন্ধ করো তো, সাদা মাথা কোথাকার। সত্যি বলেছে জেনেও ধমকে উঠলাম আমি। পৃথিবীর সবচেয়ে সাহসী 2000 যোদ্ধার বিরুদ্ধে 10টা ওয়াগনের লাগার কি প্রতিরোধ করতে পারে? মাকুমাজান, আমার একটা পরামর্শ শুনবে, বলল ইন্দাবা জিম্বি। কি জানতে চাইলাম আমি। ওয়াগন দুটো রেখে এখানে ঘোড়ার পিঠে চড়ে চলো পালাই দুজনে। জুলোরা এসে আমাদের না পেলে বুয়ারদেরকে পেয়ে যথেষ্ট খুশি হবে। আমি এদের ছেড়ে যেতে পারি না, বললাম আমি। খুবই কাপুরুষোচিত কাজ হবে সেটা। এতে যদি আমার মরতে হয় মরব। বেশ বেশ, তাহলে থাকো এবং মরো, এক টিপ নস্যি নিয়ে বলল সে। চলো অন্তত ওয়াগনগুলো দেখা যাক। হাঁটতে লাগলো সে লাগারের দিকে। একটা বিশৃঙ্খল ভাব দেখা দিয়েছে এখানে। হ্যান্স বোথাকে এক পাশে ডেকে বললাম, ওয়াগনগুলো ফেলে রেখে পালানোই ভালো। তা কি করে সম্ভব, বললেন তিনি। 2 জন মহিলা এতই মোটা যে 1 মাইলও হাঁটতে পারবে না। আরেকজনের কোলে বাচ্চা হয়েছে। তাছাড়া ঘোড়া আছে মোট 6টা। শুধু তাই নয়, পালাতে গেলে অনাহারে মরতে হবে মরুভূমির মধ্যে। না মিস্টার কোয়ার্টারম্যান, লড়াই করব আমরা, ঈশ্বর সহায়। ঈশ্বরই সহায় বটে। বাচ্চাদের কথাটা একটু চিন্তা করবেন হ্যান্স। আমার মাথায় কিছুই কোলাচ্ছে না। নিজের 6 বছরের মেয়েটার দিকে তাকিয়ে ধরা গলায় বললেন তিনি, হেলান, আপনার বাবা আমাকে উত্তরে আসার ব্যাপারে বারবার নিষেধ করেছেন, আমি শুনিনি। এখন বুঝতে পারছি নিজের ভুল। হেলান, যদি পারেন কালো শয়তানগুলোর হাত থেকে আমার মেয়েটাকে বাঁচান। আমি মারা যাবার পর যদি আপনি বেঁচে থাকেন মেয়েটাকে দেখবেন। যদি না পারেন শেষ করে দেবেন ওকে।
আমার একটা হাত চেপে ধরলেন হ্যান্স। এখনই অতটা ভেঙে পড়বেন না, বললাম আমি। ওর মেয়েটার নাম টোটা, কোকড়ানো চুল, গভীর নীল চোখ, মুখটা ভারী মিষ্টি। এবারে আমরা শুরু করলাম লাগার তৈরির কাজ। 10টা ওয়াগনকে বর্গক্ষেত্রের মতো দাঁড় করিয়ে কোষে বাঁধা হলো একটার সাথে আরেকটার। তারপর মাটি থেকে চালকের আসন পর্যন্ত ফাঁকা জায়গাটা ভরিয়ে দেওয়া হলো ওয়েট এ বিট কাঠটা ঝোপ দিয়ে। ঘণ্টাখানেকের কিছু বেশি সময় লেগে গেল কাজটা শেষ হতে। এবার গবাদি পশুর ব্যবস্থা। কয়েকজন বুয়ার বলল যথাসম্ভব রাখা হোক লাগারের ভেতরে, কিন্তু আমি এটা কিছুতেই মেনে নিতে পারলাম না। ওদেরকে বুঝিয়ে বললাম গুলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পা ছুড়বে পশুগুলো, এতে করে যারা ভেতরে থাকবে মারাত্মক জখম হবে তারা। বরং স্থানীয় কিছু ভৃত্য ওগুলোকে তাড়িয়ে নিয়ে যাক আশেপাশের বন্ধু ভাবাপন্ন কোনো গোত্রের আস্তানায় বা অন্য কোনো নিরাপদ জায়গায়। মাঝপথে জুলুদের সাথে দেখা হলে অবশ্য পশুগুলোকে হারাতে হবে, কিন্তু পরিস্থিতি যেরকম মনে হচ্ছে তাতে এখনই রওনা দিলে ওরা বেঁচে গেলেও যেতে পারে। সব বুয়ারই মেনে নিল এ কথা। তাছাড়াও ঠিক হলো সে সময়ে যেসব মেয়ে হাঁটতে সমর্থ তারাও যাবে একজন বুয়ার নেতৃত্বে। সুতরাং আধ ঘন্টার মধ্যেই 12 মেয়ে তাদের সন্তান সহ রওনা হয়ে গেল স্থানীয় ভৃত্য এবং পশুগুলোর সাথে। এছাড়াও বুয়ারটার সাথে গেল আমার 3 জন লোক, বাকি 3 জন ও ইন্দাবাজিম্বি রয়ে গেল আমার সাথে। সব শুদ্ধ লাগারে রইল 17 জন শ্বেতাঙ্গ, 4 জন আদিবাসী, মোটা 2 মহিলা, নবজাত শিশু, মা এবং হ্যান্স বোথার মেয়ে টোটা। পরে খবর পেয়েছিলাম সন্তান সহ 10 জন মেয়ে ও অর্ধেক গবাদি পশু বেঁচে গিয়েছিল। রওনা দেওয়ার 3 দিন পর অর্ধেক গবাদি পশুর বিনিময়ে তারা আশ্রয় নেয় এক গ্রীকা সর্দারের আস্তানায়। শেষমেশ এখান থেকে রওনা দেওয়ার 1 বছরের কিছু বেশি সময় পর তারা গিয়ে পৌঁছে ক্যাপ এর এক উপনিবেশে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে গেল, জুলুদের কোনো চিহ্ন দেখা গেল না। ওরা বোধ হয় অন্য কোনো দিকে চলে গেছে। প্রতারক এই আশা দোলা দিয়ে গেল মনের কোণে। ওদিকে জুলুদের উমটেটুয়া দলের এই কথা শোনার পর থেকে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে ইন্দাবাজিম্বি। হঠাৎ করে উঠে এসে জুলুদের উপর গুপ্তচরগিরি করার অনুমতি চাইল সে। বিশ্বাসঘাতকতা করতে পারে ভেবে রাজি হলেন না হ্যান্স বোথা। কিন্তু আমি তাকে বুঝিয়ে বললাম সংবাদের দরকার আছে আমাদের। যাবার আগে ওয়াগানের কাছে গিয়ে জাদুর জিনিসপত্র গোছাতে লাগলো ইন্দাবাজিম্বি। একটু অবাক হয়ে জানতে চাইলাম এগুলো সে সাথে নিচ্ছে কেন। বলল ওগুলো তাকে রক্ষা করবে জুলুদের বর্ষা থেকে। অবশ্য এই ব্যাখ্যা মোটেও বিশ্বাস হলো না আমার। ভাগ্যের হাতে আমাদের ছেড়ে দিয়ে নিশ্চিত পালাতে চায় ও। যাই হোক, আমি বাধা দিলাম না। কেমন যেন একটা মায়া জন্মে গেছে বড়ুটার উপর। বরং ভাবলাম নিশ্চিত মৃত্যুর হাত থেকে যদি সত্যি পালাতে চায়, যাক না পালিয়ে। পেছন থেকে ইন্দাবাজিম্বির দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো কখনোই আর দেখা হবে না ওর সাথে। ও চলে যাবার পর প্রতিরোধ ব্যবস্থাটা আরেকবার দেখে নিয়ে আমরা খেতে বসলাম সূর্যাস্তের সময়। খাওয়া দাওয়ার পর সবাইকে নিয়ে প্রার্থনায় বসলেন হ্যান্স বোথা। সহজ সরল ভাষায় তিনি বললেন একমাত্র ঈশ্বরেই আমাদের বাঁচাতে পারে হিংস্র শত্রুর বর্ষা থেকে। তার প্রার্থনার শেষটুকু আজও মনে আছে আমার। হে সর্বশক্তিমান, যদি আমাদের মরতে হয়, মহিলাদের, শিশুদের এবং আমার ছোট্ট মেয়ে টোটাকে শয়তানের জুলুদের হাত থেকে রক্ষা করো। যদি মরতে হয়, অত্যাচারের হাত থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু। অন্তরের অন্তঃস্থল থেকে ওই একই প্রার্থনা করলাম আমিও, কারণ জুলুদের হাতে অত্যাচারিত হওয়াটা মরার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। রাত নেমে এলে রাইফেল হাতে যে যার নির্দিষ্ট স্থান গ্রহণ করলাম আমরা। নিঃশব্দে তাকিয়ে রইলাম অন্ধকারের দিকে। মাঝে মধ্যে পাইপ জ্বালাতে 2-1 বুয়ার ক্ষীণ আলোয় দেখা যাচ্ছে তার উদ্বিগ্ন মুখ। আমার ঠিক পেছনে মাটির উপর শটান হয়ে শুয়ে নাক ডাকছে মোটা এক মহিলা। এই ভয়ঙ্কর পরিস্থিতিও তার গভীর ঘুমের বিন্দুমাত্র ব্যাঘাত ঘটাতে পারেনি। তার উল্টো দিকে
আগুনের পাশে ক্যারস গায়ে মুখে বুড়ো আঙ্গুল পুড়ে ঘুমোচ্ছে টোটা। কিছুক্ষণ পর পরই হ্যান্স উঠে এসে দেখে যাচ্ছে মেয়েটাকে। এভাবেই জুলুদের আক্রমণের অপেক্ষায় রইলাম আমরা। কিন্তু আদিবাসীদের সম্বন্ধে এতটুকু জানি যে রাতের বেলায় আক্রমণ করাটা তাদের পছন্দ নয়। তারা আক্রমণ করে দিনের বেলা, বিশেষ করে ভোরবেলায়। অবশ্য রাতে আক্রমণ করলে নিজেদের কম ক্ষতি করে আমাদের শেষ করে দিতে পারবে তারা। রাত 11টায় মৃদু একটা শীষ ভেসে এলো লাগারের বাইরে থেকে। সাথে সাথে রাইফেল কক করল সমস্ত বুয়ার। মাকুমা যান, ভেসে এলো ইন্দাবাজিম্বির গলা। জেগে আছো? হ্যাঁ, জবাব দিলাম আমি। তাহলে একটা আলো দেখাও, লাগারের ভেতরে যাব, বলল সে। হ্যাঁ হ্যাঁ, আলো দেখাও, বলল বুয়ারদের একজন। আপনার এই ঝুলোটাকে আমার মোটেই বিশ্বাস হয় না মিস্টার কোয়ার্টারম্যান। ব্যাটা যে কয়েকজন দেশিকে সাথে করে নিয়ে আসেনি, তাই বা কে জানে। একটা লণ্ঠন জেলে দেখা গেল ইন্দাবাজিম্মি একাই এসেছে। ও ভেতরে এলে জানতে চাইলাম সংবাদ। সংবাদ হলো, বলতে লাগলো সে, রাত নামার পর হামাগুড়ি দিয়ে দলটার কাছে গেলাম আমি। একটা পাথরের পেছনে লুকিয়ে শুনতে লাগলাম তাদের কথাবার্তা। বোতার ধারণাই ঠিক। ওরা উমটেটুয়া 3 দিন আগে থেকে ওয়াগানের চাকার দাগ অনুসরণ করছে তারা। আজ রাতটা বিশ্রাম নিয়ে ওরা আক্রমণ চালাবে আগামীকাল ভোরে, খতম করে দেবে সবাইকে। ব্লাড রিভার এবং অন্যান্য যুদ্ধের কারণে বুয়ারদের উপর ওরা মহাখাপ্পা, আর তাই সোজা উত্তরে গিয়ে মসিলিক আর্টসের সাথে যোগ না দিয়ে ওয়াগানের পিছু পিছু এসেছে ওরা। গুঙ্গিয়ে উঠল সব কজন বুয়ার। শোনো সবাই, বললাম আমি, এখানে ফাঁদে পড়া হরিণের মতো জীবন না দিয়ে চলো আক্রমণ করি ঘুমন্ত জুলুদের। এ নিয়ে উত্তেজিত আলোচনা চলল কিছুক্ষণ, কিন্তু শেষ পর্যন্ত একজন ছাড়া কেউই রাজি হল না আমার প্রস্তাবে। আক্রমণের যে সাহস সৈনিকদের মহিমান করে তোলে, তার অভাব আছে বুয়ারদের। জেতার সম্ভাবনা যতই ক্ষীণ হোক, আক্রমণ করার চেয়ে লাগারের ভেতরে বসে আক্রমণের প্রতীক্ষায় থাকতে এরা বরং বেশি আগ্রহী। আবার যার যা স্থান গ্রহণ করলাম আমরা। অত্যন্ত মন্থর গতিতে গড়িয়ে চলল রাত। এভাবে নিশ্চিত মৃত্যুর অপেক্ষায় যারা রাত কাটিয়েছে, শুধু তারাই জানে সময় কাটানো কতটা যন্ত্রণাকর হতে পারে। তবু সময় কিভাবে যেন কেটেই যায়। ফর্সা হয়ে এলো পূব আকাশ। ভোরের ঠান্ডা বাতাসে হাড় জমে যাওয়ার উপক্রম হলো। হাই তুলে জেগে গেল মোটা মহিলা। কোকি উঠল প্রায় সাথে সাথে। মনে পড়ে গেছে পরিস্থিতির ভয়াবহতা। ওয়াগন থেকে এক বোতল ব্র্যান্ডি নিয়ে এলেন হ্যান্স বোথা। এক চুমুক করে দিলেন সবাইকে। তারপর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রসিকতা করে চাঙ্গা করতে চাইলেন সাথীদের। কিন্তু চাঙ্গা হবার পরিবর্তে তারা হয়ে পড়ল আরো মনমরা, বিশেষ করে আমি। আবারও পরিষ্কার হলো পূব আকাশ। নদীর উপরে এখনো ঝুলে আছে ঘন কুয়াশা। হঠাৎ পাহাড়টার ওপাশ থেকে ভেসে এলো একটা গুনগুন শব্দ। তারপর ক্রমেই বেড়ে চলল সেটা। গান গাইছে জুলুরা, লড়াইয়ের গান। ধীরে ধীরে চোখে পড়ল অসংখ্য ঢাল। ছোট ছোট দলে বিভক্ত হয়ে আসছে ওরা। এক এক দলে প্রায় 90 জন করে। গুনে দেখলাম দল আছে সব শুদ্ধ 31টা। আমাদের দেশজগৎ সামনে এসে থেমে গেল সবাই। আবার শুরু হলো গান। খেয়াল করলাম কয়েকটা লাইনই ঘুরে ফিরে গাইছে ওরা, যার অর্থ অনেকটা এরকম: সাদা মানুষের ক্রাল তো ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু গবাদি পশুগুলো কোথায় গেল? হাব ভাবে মনে হলো কিছুটা হতভম্ব হয়েছে তারা। শেষমেশ বিশাল দেহি এক দূত এগিয়ে এসে জানতে চাইল গবাদি পশুর খবর। একটা ওয়াগনের উপরে উঠে হ্যান্স বললেন, সে খবর জুলুরাই ভালো জানে। দূত বলল, সে ওগুলোকে নিয়ে যেতে দেখেছে। এখন গিয়ে গবাদি পশুগুলোকে ধরব আমরা, বলল সে। তারপর ফিরে এসে শেষ করব তোমাদের। ওগুলো ছাড়া তোমরা এখান থেকে যেতে পারবে না, কিন্তু ওগুলোকে ধরার আগে তোমাদের মারতে গেলে ততক্ষণে ওরা অনেক দূর চলে যাবে। আর ইতিমধ্যে যদি পালানোর চেষ্টা করো,
আমরা তোমাদের সহজে ধরে ফেলব সাদা মানুষ। দূতের কথাগুলো খুব অদ্ভুত লাগলো আমার কাছে। জুলুরা সাধারণত আগে শত্রুকে শেষ করে, তারপর নজর দেয় গবাদি পশুর দিকে। বিষয়টা নিয়ে ভাবতে ভাবতেই ওরা দৌড়াতে শুরু করলো নদীর দিকে। হঠাৎ কে যেন চিৎকার করে জানালো পশুগুলোর পায়ের দাগ দেখা গেছে। এবার দৌড় দিল গোটা দল। কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে গেল 6 মাইল দূরের একটা ডিভির আড়ালে। আধ ঘন্টা অপেক্ষা করলাম আমরা, কিন্তু জুলুদের আর দেখা গেল না। শয়তানেরা সত্যি চলে গেল নাকি? আমাকে উদ্দেশ্য করে বললেন হ্যান্স বোথা। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। মাকুমা যান, সাথে থাকলে আমি গিয়ে দেখতে পারি ব্যাপারটা কি, বলল ইন্দাবাজিম্বি। ওই ডিবিটার উপরে উঠে উকি দিয়ে দেখব। প্রথমটায় ইতস্তত করলেও কৌতূহলী হয়ে উঠলাম আমি। বললাম, বেশ তো, চলে যাই। রওনা দিলাম আমরা। আমি সাথে নিয়েছি এলিফ্যান্ট গান এবং পর্যাপ্ত গুলি। ইন্দাবাজিম্বি নিয়েছে ঔষধের থলে আর এসাগাই। হরিণের পিছনে আর শিকারীর মতো নিঃশব্দে আমরা উঠে গেলাম ঢিবির মাথায়। ওপাশে পাথরের ঢালটা লম্বা লম্বা ঘাস আর ঘন ঝোপে ছাওয়া। ওরা নিশ্চয়ই ডোঙ্গার দিকে চলে গেছে, ইন্দাবাজিম্বিকে বললাম আমি। একজনকেও তো চোখে পড়ছে না। কথাটা শেষ হতে না হতেই চারপাশ থেকে ভেসে এলো চিৎকার। প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা ঝোপের আড়াল থেকে উঠে দাঁড়িয়েছে একজন করে জুলু। ঘুরে দাঁড়ানো বা বন্দুক তোলার আগেই আমাকে ধরে ছুঁড়ে ফেলল ওরা। ধরো সাদা প্রেতাত্মাকে, ধরো, চিৎকার করলো একজন। শক্ত করে ধরে রাখো, নইলে পালিয়ে যাবে সাপের মতো। দেখো যেন আঘাত না লাগে। ইন্দাবাজিম্বিকে ধরার দরকার নেই। ঘুরলাম ইন্দাবাজিম্বির দিকে, চিৎকার করে উঠলাম, ওরে কালো শয়তান, বিশ্বাসঘাতকতা করেছিস তুই? দেখোই না মাখুমা যান কি হয়, শান্ত গলায় বলল সে। এবার শুরু হতে যাচ্ছে লড়াই। রাগে ও বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমি। ইন্দাবাজিম্মি শয়তানটা আসলে চায় কি? লাগার থেকে বের করে নিয়ে এসে আমাকে এভাবে বন্দি করালো কেন? আর বন্দিই বা যদি হলাম, জুলুরা আমাকে সাথে সাথে শেষ করে দিল না কেন? ওরা আমাকে সাদা প্রেত বলে সম্বোধন করছে, তাহলে কি ওরা আমাকে ঔষধ বানিয়ে খেয়ে ফেলতে চায়? জুলু এবং ওদের জাতিগোষ্ঠীরা এরকম করে বলে শুনেছি। রক্ত হিম হয়ে গেল আমার। শেষ পর্যন্ত এই পরিণতি। গদার আঘাতে ছাতু করে ফেলবে সমস্ত মাংস, তারপর সেই মাংস দিয়ে ঔষধ তৈরি করে খেয়ে নেবে। ধীরে ধীরে সমস্ত জুলুরা আমাকে চারপাশ থেকে ঘিরে ধরল। বোম্বাই এন নামের এক বিশাল দেহী জুলু কৌতূহলী দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো আমাকে। এই লোকটাকেই এগিয়ে এসেছিল দূত হিসেবে। বারবার এসেগায়ের হাতল দিয়ে আমার পাজরে খোঁচা মারল সে, যেন দেখছিল সত্যি আমি রক্ত মাংসের মানুষ কিনা। এছাড়া বারবার সে আমাকে ভবিষ্যৎবাণী করতে বলল, বোয়াররা নিশ্চিহ্ন হবার আগে কজন জুলু মারা পড়বে। প্রথমটায় তার কথায় কান না দিলেও পরে রেগে মেগে বললাম, আর কারো কথা বলতে পারবো না, তবে সে ঘণ্টাখানিকের মধ্যে নিশ্চিত মারা পড়বে। আমার কথা শুনে অট্ট হাসি দিয়ে উঠল সে। বলল, তাই নাকি সাদা প্রেত? তো মরলে ভালোই হয়। সেই জুলুল্যান্ড থেকে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছি, খানিকটা বিশ্রাম নেওয়া যাবে। রাগে গা জ্বলে গেল আমার। ইন্দাবাজিম্মির বিশ্বাসঘাতকতার জন্যই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। হঠাৎ দলের সর্দার শুশুষা হাতের এসাগাইটা উপরে ধরল। সাথে সাথে নীরবতা নেমে এলো জুলুদের মধ্যে। পাশে দাঁড়ানো নেতাদের কি যেন বলল সর্দার। তারা আবার ডানে বামে দৌড়ে সে নির্দেশ জানিয়ে দিল প্রত্যেক দলনেতাকে। শূন্যে উঠে গেল অসংখ্য বর্ষা। অজস্র কণ্ঠে ধ্বনিত হল, খতম করো বোয়ারদের। তারপরে প্রায় 1000 জুলু ছুটল ছোট্ট লাগারটার উদ্দেশ্যে। পদভারে মাটি কাঁপতে লাগলো থরথর করে। কেঁপে উঠল আমার ভেতরটা। এতগুলো জুলুর বিরুদ্ধে কি করার আছে বোয়ারদের?
3 দিক থেকে লাগাটাকে ঘিরে ধরল তারা। 70 গজের মধ্যে পৌঁছতেই গুলিবর্ষণ শুরু করল বোয়ারেরা। পড়ে গেল কয়েকজন যোদ্ধা, কিন্তু অন্য উমটেটুয়ারা সেদিকে তাকিয়ে পর্যন্ত দেখল না। ঘন ঘন ছুটে এলো গুলি। একের পর এক যোদ্ধা লুটিয়ে পড়ল মাটিতে। একজন জুলো কোনো মতে উঠে পড়ল একটা ওয়াগানে। সাথে সাথে এক বোয়ার মহিলা তার মাথায় বসিয়ে দিল কোরালের কূপ। গড়িয়ে নিচে পড়ে গেল সে। খানিকটা পিছিয়ে এলো জুলোদের দল। চলো বাবা, ফিরে যাই। ডালের গায়ে দাঁড়ানো জুলোরা বলল সর্দারদের উদ্দেশ্যে। বাচ্চা মেয়েদেরকে পাঠিয়েছে লড়াই করতে, ভয়ে কাইল হয়ে গেছে। চলো চলো, ওদের পালানোর পথ দেখিয়ে দিই। আরে না, হাসল শুশুষা, একটু অপেক্ষা করো। এখনই মহিলা হয়ে যাবে বাচ্চা মেয়েগুলো, আর বোয়ারদের সাথে লড়াইয়ের জন্য মহিলারাই যথেষ্ট। সাথীদের বিদ্রুপাত্মক কথা রক্তে আগুন ধরিয়ে দিয়ে গেল জুলুদের। চিৎকার করে এলো আবার এগিয়ে, কিন্তু ততক্ষণে আবার যার যার বন্দুক ভরে নিয়েছে বোয়াররা। গুলির ঘায়ে স্তূপীকৃত হয়ে উঠল লাশ। কিন্তু এবারে সত্যি জেগে গেছে উমটেটুয়া রক্ত। কিছুতে আর পিছু হটতে রাজি নয় তারা। 6 জন লাফিয়ে উঠল একটা ওয়াগানে। তৎক্ষণাৎ শেষ হয়ে গেল পেছনের বোয়ারটা। লাগারের ভেতরে ঢুকে পড়ল জুলোরা। এই কজন খতম হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকে পড়ল আর একটা দল। মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু হত্যা করার সময় যে বন্য চিৎকার ছাড়ে ওরা, তা থেকে কান ফেরাতে পারলাম না। আবার তাকাতেই দেখলাম একটা ওয়াগনের উপর দাঁড়িয়ে বেচারি হ্যান্স রাইফেলের কুঁদু দিয়ে বাড়ি মারছে নিচে দাঁড়ানো জুলুদের। ইস্পাতের জিহ্বার মতো মুহুর মুহুর বর্ষা ছুটে যাচ্ছে তার দিকে। মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে আবার তাকালাম, তাকে আর দেখতে পেলাম না। রাগে আর আতঙ্কে অস্থির হয়ে উঠলাম, কিন্তু কি বা করার আছে আমার? সব আর মৃত। এবার হয়তো আমার পালা, এবং সে পালা হয়তো ওদের মতো অত তাড়াতাড়ি শেষ হবে না। লড়াই শেষ। সব জুলুর সাথে আমিও গিয়ে হাজির হলাম লাগারের ধারে। মারা গেছে জনা 50 জুলু, আহত হয়েছে 100 কারো কারো আঘাত অত্যন্ত মারাত্মক। সর্দার শুশুষার নির্দেশে মৃতদেহগুলোকে একত্রিত করা হলো। যারা কম জখম হয়েছে তারা এদিক সেদিক চলে গেল ক্ষতস্থানে পট্টি বাঁধতে। কিন্তু মারাত্মক আহতদের ব্যবস্থাটা হলো একেবারেই অদ্ভুত। সোজা নদীর পানিতে ফেলে দেওয়া হলো তাদের। আশ্চর্যের ব্যাপার, টু শব্দও করল না আহত লোকগুলো। এক বেচারি শুধু সাঁতরে ফিরে আসতে চাইল তীরে, কিন্তু আবার ঠেলে তাকে ফেলে দেওয়া হলো স্রোতের মধ্যে। সবচেয়ে অবাক হলাম সর্দারের আপন এক ভাইয়ের বিচার দেখে। বুলেটের ঘায়ে গোড়ালি চুরমার হয়ে গেছে তার। শুশুষা নিজে গিয়ে ক্ষতটা পরীক্ষা করে তাকে মারাত্মক আহত বলে ঘোষণা করল। বেচারি বারবার বোঝানোর চেষ্টা করল আহত হবার ঘটনায় তার কোনো দোষ নেই। সব মেনে নিয়ে খুব নরম গলায় ভাইয়ের সাথে কথা বলতে লাগলো সর্দার। কথা হলো, ভাইকে একটি নস্যি দিয়ে বলল সে, তুমি তো আর হাঁটতে পারবে না। না সর্দার, গোড়ালির দিকে তাকিয়ে বলল আহত লোকটা। কিন্তু আগামীকাল তো আমাদের অনেকটা হাঁটতে হবে, বলল শুশুষা। হ্যাঁ হ্যাঁ সর্দার। তাহলে বলো, তুমি কি এই মাঠে বসে থাকবে নাকি? নদীর দিকে মাথা তাকালো। মাথা নামিয়ে মিনিট খানিকের জন্য গভীর চিন্তায় ডুবে গেল লোকটা। তারপর মাথা তুলে সোজা তাকালো শুশুষার মুখের দিকে। ভাই, গোড়ালিটা খুবই ব্যথা করছে আমার, বলল সে। তবু জুলুল্যান্ডেই ফিরে যেতে চাই আমি, কারণ ওই ক্রালটা আরেকবার দেখার বড় স্বাদ আমার। এতে যদি সাপের মতো বুকে হেঁটে যেতে হয়, তাই যাব। শুনে খুশি হলাম, বলল সর্দার। তারপর পাশের নেতাকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে চলে গেল অন্যদিকে। জুলুরা আহত লোকটাকে বয়ে নিয়ে গেল নদীর ধারে। তারই অনুরোধে ভারী একটা পাথর বেঁধে দেয়া হলো তার গলায়। নদীতে ছুঁড়ে দেওয়ার সময় চোখের পাতা পর্যন্ত কাঁপল না তার। লোকটার অসাধারণ সাহসের প্রশংসা না করে যেমন উপায় নেই, ঠিক তেমনি উপায় নেই জুলু সর্দারের অমানসিক নিষ্ঠুরতার হতবাক না হয়ে।
অবশ্য তার দিক থেকে এই নিষ্ঠুরতার প্রয়োজন আছে, কারণ আহতদের কোনো স্থান নেই জুলুদের মধ্যে। বছরের পর বছরব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ তাদের নির্মম করেছে। মৃত্যু তাদের কাছে কোনো ব্যাপারই নয়। জুলু রাজা দিনকানের নির্দেশে বেরিয়ে পড়ার সময় এরা ছিল 9,000, এখন আছে মাত্র 3,000। 6,000 জুলু ইতিমধ্যেই মারা গেছে, হয়তো এরাও যাবে। এই তাদের স্বাভাবিক নিয়ম। নিজে খুন না হওয়া পর্যন্ত হত্যা চালিয়ে যাও, এটাই জুলু সৈনিকদের আদর্শ। ইতিমধ্যে মৃত বুয়ারদের স্তূপীকৃত করে লুটপাটের কাজ শেষ করেছে জুলুরা। হ্যান্স বোথার মেয়ে টোটা ছাড়া আর সবাইকে দেখতে পেলাম সেই স্তূপে। চকিতের জন্য একটা আশা দোলা দিয়ে গেল মনে, মেয়েটা বুঝি বেঁচেই গেছে। কিন্তু প্রায় সাথে সাথেই মৃত্যু কামনা করলাম ওর। এখানে বেঁচে থাকার চেয়ে মরা অনেক ভালো। ঠিক সেই সময় টোটাকে নিয়ে সর্দারের সামনে হাজির হলো বোম্বাইয়েন। দেখো তো বাবা, মরেছে কিনা? একগাল হেসে বলল সে। লক্ষ্য করে দেখলাম টুটা মরেনি, আতঙ্কে মূর্ছা গেছে। অবহেলা ভরে এক নজর দেখে সর্দার বলল, তোমার কেরিটা দিয়ে দেখো না। সর্দারের ইঙ্গিত পেয়ে হাতের গাঁটওয়ালা লাঠিটা দিয়ে মেয়েটিকে হত্যা করতে উদ্যত হল সে। কাণ্ডজ্ঞান শূন্য হয়ে ছুটে গিয়ে সর্বশক্তি দিয়ে আঘাত করলাম ওর মুখে। তৎক্ষণাৎ টোটাকে মাটিতে ফেলে দিল বোম্বাইয়েন। আও! নাক চেপে ধরে চেঁচিয়ে উঠল সে, সাদা প্লেটটা তো বেশ জোরে মারতে পারে। এসো, মেয়েটার জন্য তোমার সাথে লড়ব আমি। হৈ হৈ করে উঠল সমস্ত জুলু। হ্যাঁ হ্যাঁ, সমস্বরে বলল তারা। বোম্বাইয়েন আর সাদা প্রেত লড়ুক অ্যাসগাই নিয়ে, দেখা যাক কে পায় মেয়েটাকে। মুহূর্তের জন্য থমকে গেলাম আমি। কি করার আছে আমার ওই কালো দৈত্যটার বিরুদ্ধে? পরক্ষণে ভাবলাম, হ্যান্স বোথাকে কথা দিয়েছি, আপ্রাণ চেষ্টা করব তার মেয়েটাকে বাঁচানোর। তাছাড়া মরতে তো যাচ্ছিই, একটু আগে বললে ক্ষতি কি? ইন্দাবাজিম্বির মাধ্যমে সর্দারকে জানালাম আমি বোম্বাইয়ের সাথে লড়তে চাই। লড়াইয়ে আমি যদি বোম্বাইনকে হত্যা করতে পারি, তাহলে মেয়েটিকে দিয়ে দিতে হবে আমাকে। খেয়াল করলাম সর্দার সাথে কথা বলার সময় আমার দিকে না তাকিয়ে দুহাতে মুখ ঢেকে রাখল ইন্দাবাজিম্বি, আর নাম না বলে কখনো বলল ভূত, কখনো প্রেতের বাচ্চা। লড়াইয়ে সম্মতি দিল সর্দার, যা খুবই আশ্চর্য লাগলো আমার। কেন যেন মনে হলো বোম্বাইয়ের মারা গেলে খুব খুশি হবে সর্দার। লড়কোরা, বলল সে, এসাগাইটা দাও ওদের, ঢাল দিও না, যে জিতবে সেই পাবে মেয়েটাকে। হ্যাঁ হ্যাঁ, আবার সমস্বরে বলল জুলুরা। লড়কোরা, ভয় পেও না বোম্বাইয়েন, প্রেত হলেও ওটা খুবই ছোট প্রেত। মানুষ বা পশু কিছুকেই ভয় পাই না আমি, সাদা প্রেতকেও না। এসাগাইয়ের ধার পরীক্ষা করতে করতে বলল দুর্দর্শ বোম্বাইয়েন। আমাকেও একটা এসাগাই দিয়ে গোল হয়ে ঘিরে দাঁড়ালো জুলুরা। যথাসম্ভব সাহসিকতার ভান করে রইলাম আমি, কিন্তু অন্তরটা কাঁপতে লাগলো থর থর করে। যে অস্ত্রটা আমার কাছে একেবারেই নতুন, শৈশব থেকে সেই অস্ত্র ব্যবহার করে আসছে আমার সামনে দাঁড়ানো দৈত্য। তাছাড়া আমি ওর চেয়ে ক্ষিপ্ত এবং তৎপর হতে পারি, কিন্তু ওর শক্তি কমপক্ষে আমার দ্বিগুণ। যাই হোক, এখন আর ওসব ভেবে কোনো লাভ নেই। নাতে দাঁত চেপে নিঃশব্দে প্রার্থনা সেরে বাগিয়ে ধরলাম এসাগাইটা। অপলকে আমার দিকে তাকিয়ে আছে দৈত্যটা। আমার পাশ দিয়ে যেতে যেতে ফিসফিস করে ইন্দাবাজিমি বলল, শান্ত হয়ে অপেক্ষা করো মাকুমাজান, আমি সব ঠিক করে দিচ্ছি। কোন রকম তাড়াহুড়া করার ইচ্ছে আমার নেই। সেদিক থেকে বিচার করলে ইন্দাবাজিম্বির শান্ত হয়ে থাকার পরামর্শটা খুবই যথার্থ। কিন্তু ও সবকিছু ঠিক করে দেবে কিভাবে? অনেক চেষ্টা করেও বুঝে উঠতে পারলাম না। হঠাৎ এসাগাই ঝাঁকিয়ে নিঃশব্দে ছুটে এলো বোম্বাইয়েন। নিজের অজান্তে যেন ঐশ্বরিক কোনো প্রেরণায় মুহূর্তের মধ্যে হাঁটু গেড়ে এসাগাইটা বাড়িয়ে দিলাম সামনে। ভীষণভাবে এসাগাইটা ছুটে গেল আমার হাত থেকে। টলতে লাগলো বোম্বাইয়েন,
হাত থেকে অ্যাসাগাইটা পড়ে গেছে আগেই, কিন্তু আমার অ্যাসাগাইটা বিঁধে আছে ওর বুক বরাবর। সামনে ঝুঁকে পড়ে ধীরে ধীরে যেন আমাকে দেখার জন্য ঘুরল সে। তারপর দীর্ঘ একটা শ্বাস ছেড়ে ধরাস করে পড়ে গেল মাটিতে। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সবাই। তারপরে চিৎকার করে উঠল একযোগে, বোম্বাইন মারা গেছে, সাদা প্রেত বোম্বাইনকে হত্যা করেছে, মারো জাদুকরটাকে, জাদু দিয়েও মেরে ফেলেছে বোম্বাইনকে। অসংখ্য বর্ষা নাচতে লাগলো আমার চোখের সামনে। চুপচাপ শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছি। হঠাৎ এই কোলাহল ছাপিয়ে শোনা গেল ইন্দাবা জিম্বির গলা। সরে যাও বোকার দল, চেঁচিয়ে উঠল সে। প্রেতকে কখনো মারা যায়? বর্ষা দিয়ে গেঁথে ফেলে ওকে, গর্জে উঠল জুলুরা। দেখি ও প্রেত নাকি অন্য কিছু। প্রেত কিভাবে অ্যাসাগাই চালায়? গাথো গাথো, ওকে বর্ষা দিয়ে গাথো। সরে যাও, আবারও চেঁচিয়ে উঠল ইন্দাবা জিম্বি। তোমাদের চোখের সামনে আমি নিজ হাতে ওকে হত্যা করব এবং আবার বাঁচিয়ে তুলব। আমার উপর বিশ্বাস রাখো মাকুমাজান, শিশুতো ভাষায় ফিসফিস করে কানে কানে বলল সে। এই ভাষা জুলুরা বোঝে না। ঘাসের উপর হাঁটু গেড়ে বসো, বর্ষা দিয়ে আঘাত করার সাথে সাথে মরে যাবার ভান করো, তারপর ডাকার সাথে সাথে উঠে পড়ো আবার। এটাই তোমার বাঁচার একমাত্র সুযোগ। মাথা ঝুঁকিয়ে সম্মতি দিলেও ও কি করতে চায় মাথামন্দ কিছুই বুঝলাম না। মহান সাদা প্রেত, জয়ের প্রেত, দু হাতে চোখ ঢেকে আমাকে উদ্দেশ্য করে গলা চারালো ইন্দাবা জিম্বি। এই মূর্খরা ভাবছে তুমি রক্ত মাংসের মানুষ, কারণ তোমার বিরুদ্ধে লড়ার দুঃসাহস দেখানোর একজনকে তুমি খতম করে দিয়েছ। ওই ঘাসের উপর হাঁটু গেড়ে বসো, আমি এখনই সব প্রমাণ করে দিচ্ছি। গত রাত থেকে এখনো পর্যন্ত যে প্রবল উত্তেজনা চলেছে তাতে আমার মাথায় আর কুলোচ্ছিল না। হাঁটু গেড়ে বসলাম ঘাসের উপরে। যদি বাঁচতে চাও কিছুটা পেছনে সরে যাও, জুলুদের দিকে ফিরে বলল ইন্দাবা জিম্বি। কারণ এখনকার বাতাস আকাশ এখন গিজগিজ করছে ভূত আর প্রেতে। খানিকটা পিছিয়ে গেল জুলুরা। 12 গজ মতো বেশের একটা বৃত্তের ভেতরে রয়ে গেলে আমরা দুজন। তোমাদের সামনে যে হাঁটু গেড়ে বসে আছে চেয়ে দেখো তার দিকে, বলে চলল ইন্দাবা জিম্বি। তাকে মনে হচ্ছে একজন যুবক, তাই না? আসলে সে মানুষই নয়, প্রেত। এই প্রেতেই লড়াইয়ে জেতায় সাদা চামড়ার মানুষদের। ব্লাড রিভারের লড়াইয়ের দিনগানের যোদ্ধারা হেলে গেল কেন? কারণ সে ছিল সেখানে। মোসেলি কার্টসের হাজার হাজার সৈন্য বোয়ারদের হাতে মারা পড়ে কেন? কারণ সে ছিল তাদের সাথে। 3 ঘন্টা আগে কায়দা করে তাকে যদি লাগার থেকে বের করে না আনতাম, এতক্ষণে ধুলোয় মিশে যেতে তোমরা। তোমরা চেয়েছিলে সে বোম্বাইনের সাথে লড়ুক, আবার এখন তোমরাই চাইছো তাকে হত্যা করতে। বেশ, ওকে নিজের হাতে হত্যা করব আমি এবং আবার বাঁচিয়ে তুলব। কিন্তু বেঁচে ওঠার পর প্রেত আর তোমাদের সাথে থাকবে না। তাকে তোমরা অপমান করেছ, অথচ সে সাথে থাকলে কেউ তোমাদের বিরুদ্ধে লড়াই জিততে পারত না। এখন যদি তোমরা জোর করে তাকে আটকে রাখতে চাও, সর্বনাশ হবে তোমাদের। দেখো সবাই, চিৎকার করে বর্ষাটা মাথার উপর তুলে ধরল সে। সমস্ত জুলো অপলকে তাকিয়ে রইল বর্ষাটার ফলার দিকে। অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলাম আমি। ব্যাটা সত্যি সত্যি মেরে ফেলবে না তো? দেখো দেখো দেখো, প্রচণ্ড চিৎকার করে উঠল ইন্দাবা জিম্বি। তারপর বিদ্যুৎ বেগে বর্ষাটা নামিয়ে আনলো আমার বুকের উপর। কিছুই অনুভব করলাম না, তবু মনে হলো বর্ষাটা যেন আমাকে এফুর উফুর করে ফেলল। ওই দেখো, চেঁচিয়ে উঠল জুলুরা। ইন্দাবা জিম্মি ওকে শেষ করে দিয়েছে, পিঠ দিয়ে বেড়ে গেছে অ্যাসাগাইটা। গড়ান দাও মাকুমাজান, কানের কাছে ফিসফিস করে বলল ইন্দাবা জিম্বি। গড়ান দিয়ে মারার ভান করো তাড়াতাড়ি। একটা মুহূর্ত নষ্ট করলাম না আমি। পাশে পড়ে গিয়ে হাত পা ছুঁড়ে যথাসম্ভব বিশ্বাসযোগ্য করে তুললাম মৃত্যুর দৃশ্যটাকে।
দেখতে দেখতে সারা শরীর কাঁপিয়ে স্থির হয়ে গেলাম। ওই দেখো, আবার চেঁচিয়ে উঠল জুলুরা, মারা গেছে, সাদা প্রেত মারা গেছে, রক্তে মেখে গেছে এসাগাইটা। সরে যাও, সরে যাও, চেঁচিয়ে উঠল ইন্দাবা জিম্বি, নইলে প্রেত ভর করবে। সে মারা গেছে ঠিকই, কিন্তু এখনই আবার তাকে বাঁচিয়ে তুলব, দেখো। এক টান দিয়ে বর্ষাটা বের করে মাথার উপরে তুলে ধরল সে। বর্ষাটা লাল, তাই না? এ দেখো, এটা সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাদা হয়ে যাচ্ছে, বলল তারা। ওরে বাবা, হে আবার কি? এটা সাদা হবার কারণ হলো রক্তটা যেখান থেকে এসেছে আবার সেখানেই ফিরে যাচ্ছে, বলল ইন্দাবা জিম্বি। মহান প্রেত, সাদা প্রেত, মারা গেছো তুমি, কিন্তু এখনই আবার বেঁচে উঠবে। উঠো, উঠে বসো, সবাই দেখুক সাদা প্রেতের ক্ষমতা। নড়ে উঠলাম আমি। অত তাড়াতাড়ি নয় মাকোমাজান, আবার ফিসফিস করে বলল ইন্দাবা জিম্বি। সাথে সাথে বুঝতে পারলাম ইঙ্গিতটা। এবার খুব ধীরে ধীরে নাড়ালাম হাত, মাথা একবার তুলে আবার ফেলে দিলাম। বেঁচে উঠেছে, বেঁচে উঠেছে, আতঙ্কিত চিৎকার শোনা গেল জুলুদের মধ্যে। আস্তে আস্তে উঠে পড়লাম আমি, এমনভাবে হাই তুললাম যেন এইমাত্র ভাঙল গভীর ঘুম। ক্লান্তিতে ভেঙে পড়ার ভান করল ইন্দাবা জিম্মি। ভ্রু বেয়ে ঘাম পড়তে লাগলো টপ টপ করে, অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে লাগলো, হাপরের মতো উঠানামা করতে লাগলো বুক। ওদিকে আতঙ্কিত চিৎকার করতে করতে পালিয়ে গেল জুলুরা। রয়ে গেলাম শুধু আমরা দুজন আর বাচ্চা মেয়েটা। এই অসম্ভবকে তুমি কিভাবে সম্ভব করলে ইন্দাবা জিম্বি? জানতে চাইলাম আমি। জানতে চেয়েও না মাকুমাজান, বলল সে। তোমরা সাদা মানুষেরা খুব চালাক হলেও সবকিছু জানো না। পৃথিবীতে এমন মানুষও আছে যারা লোকজনকে কিছু না দেখিয়েও বিশ্বাস করাতে পারে যে তারা সেটা দেখেছে। যাই হোক, এখন চলো তাড়াতাড়ি কেটে পড়ি, কিছুক্ষণ পর ভয় ভেঙে যেতে পারে উমটেটুয়াদের। তখন হয়তো ফিরে এসে এমন সব প্রশ্ন শুরু করবে তারা, যেগুলোর জবাব আমি দিতে পারবো না। এ নিয়ে আমি পরে আর ইন্দাবা জিম্বির সাথে আলোচনা করিনি। তবে আমার ধারণা গোটা ব্যাপারটাই এক ধরনের সম্মোহন। অনেকে হয়তো ওটাকে অসম্ভব বলবেন, কিন্তু ভারতীয় জাদুকরেরা তাহলে একটা মাত্র তলোয়ারের ডগায় ঘুমন্ত মেয়েদের ভাসিয়ে রাখে কি করে? দর্শকদের দৃষ্টি বিভ্রম ছড়ানো ছাড়া এর সম্ভব নয়। অবশ্য এর চেয়ে ভালো ব্যাখ্যা হয়তো অন্য কেউ দিতে পারেন, কিন্তু আমি বলবো এটা সম্মোহনের মাধ্যমে দৃষ্টি বিভ্রম ঘটানোরই কোনো এক ব্যাপার। ইন্দাবা জিম্বি ভুল ধারণা করেনি যে কোনো মুহূর্তে আবার ফিরে আসতে পারে জুলুরা। আমার ও বুয়ারদের একটা ঘোড়া লুকিয়ে রেখেছি লাগার থেকে 150 গজ বামের ছোট্ট একটা উপত্যকায়। টোটাকে কোলে নিয়ে আমরা দুজন এগিয়ে চললাম জায়গাটার উদ্দেশ্যে। ঘোড়া দুটোকে দেখার সাথে সাথে আনন্দে অন্তরটা নেচে উঠল আমাদের। গবাদি পশুগুলোকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে, এ দুটোই এখন আমাদের একমাত্র বাহন। টোটাকে মাটিতে শুইয়ে দিয়ে জিন পরালাম আমার ঘোড়াটায়। হঠাৎ একটা চিন্তা উকি দিল মাথায়। ইন্দাবা জিম্বিকে লাগারের ভেতর গিয়ে দেখতে বললাম আমার দুনানা বন্দুকটা আছে কিনা। এখন অস্ত্র বলতে এলিফ্যান্ট গানটা, কিছুটা বারুদ আর কয়েকটা বুলেট। সে চলে যাবার পরপরই জ্ঞান ফিরে পেল টোটা। তারপর আমাকে দেখে, একটা দুঃস্বপ্ন দেখেছি আমি, ডাচ ভাষায় বলল সে। দেখলাম কাফরিরা আমাকে হত্যা করেছে। বাবা কোথায়? ভেতরটা কে যেন চেপে ধরল আমার। অনেক দূরের একটা জায়গায় গেছে তোমার বাবা, বললাম আমি। বলে গেছে আমি যেন তোমার দেখাশোনা করি, একদিন তাকে খুঁজে বের করবই আমরা। অ্যালেনের কাছে থাকতে আপত্তি নেই তো তোমার? না। খানিকটা সন্দিগ্ধ গলায় কথাটা বলে আবার কাঁদতে লাগলো সে। একটু পর থেমে পানি খেতে চাইল। নদীর ধারে নিয়ে গিয়ে পানি খাওয়ালাম ওকে। এই সময় ফিরে এলো ইন্দাবা জিম্বি। একটা বন্দুকও পাওয়া যায়নি, সব নিয়ে গেছে জুলুরা। কিন্তু একটা বস্তায় করে কিছু জিনিস নিয়ে এসেছে সে। মোটা একটা কম্বল, প্রায় 20 পাউন্ড বিটলং বা
রোদে শুকানো মাংস, 8-10 মুঠে বিস্কিট, 2টো পানির বোতল, একটা টিনের মগ, কয়েকটা দেশলাই আর টুকিটাকি কিছু জিনিস। চলো এখনই রওনা দেই মাকুমাজান, বলল সে। উমটেটুয়ারা ফিরে আসছে, ডিবির ওপারে দেখলাম ওদের একজনকে। তৎক্ষণাৎ টোটাকে নিয়ে উঠে পড়লাম ঘোড়ায়। ইন্দাবাজিম্বির বস্তা আর এলিফ্যান্ট গান নিয়ে চাপল বুয়ারদের ঘোড়াটায়। 800-900 গজ এগোনোর পর লাগারটা অদৃশ্য হয়ে গেল দৃষ্টিপথ থেকে। কিন্তু কোন দিকে চলেছে আমরা? ইন্দাবাজিম্বির কাছে জানতে চাইলাম। গতরাতে পাঠিয়ে দেয়া গবাদি পশুর পিছু নিলে কেমন হয়? সাথে সাথে মাথা ঝাঁকালো সে, বলল, এক হলেই উমটেটুয়ারা পিছু নেবে ওগুলোর। ওদের মুখোমুখি আর হতে চাই না, যথেষ্ট হয়েছে। হ্যাঁ, যথেষ্ট হয়েছে, সাই দিলাম আমি। কিন্তু ছোট্ট এই মেয়েটিকে নিয়ে এত বড় প্রান্তরে আমরা যাব কোথায়? একটা বন্দুক ছাড়া তো আর সাথে কিছুই নেই। জুলুদের থেকে যতটা দূরে যাওয়া যায়, জবাব দিল ইন্দাবাজিম্বি। আপাতত এগিয়ে চলো মাকুমাজান, রাতে এ ব্যাপারে চিন্তা ভাবনা করা যাবে। সুতরাং সমস্ত বিকেল নদীর পাশ দিয়ে এগিয়ে চললাম আমরা। অধিকাংশ সময় ঘুমিয়ে কাটালো টোটা। সূর্যাস্তের আগে আগে একটা কথা ভেবে মনে খুবই শান্তি পেলাম যে এখন জুলুদের সাথে আমাদের ব্যবধান অন্তত 25 মাইল। রাত নামার পর নদীর পাশে ছোট্ট একটা উপত্যকায় ঘোড়া থামালাম আমরা। খাবার এমন কিছু নেই। পানিতে ভিজিয়ে বিস্কিট টোটাকে দিলাম। আমরা দুজন খেলাম সামান্য বিলটং। তারপর কম্বলে জড়িয়ে টোটাকে শুইয়ে দিলাম আগুনের পাশে। পাইপ পরিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানালাম আমাদের রক্ষা করার জন্যে। অবশ্য ইন্দাবাজিম্বির ভূমিকাও এ ব্যাপারে কম ছিল না। নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে সে। কি ঘটনাই না ঘটে গেল আজ। এখন মনে হচ্ছে যেন সুদূরের কোনো দুঃস্বপ্ন, অথচ পুরো ব্যাপারটাই না কত বাস্তব। শুয়ে শুয়ে এসব ভাবছি, ওদিকে ব্যাগ থেকে হাড়গুড় বের করে পানির সাথে ছাই মিশিয়ে কি যেন করছে ইন্দাবাজিম্বি। জানতে চাইলাম কি করছে ও। জবাব দিল, পরীক্ষা করে দেখছে কোন পথে আমাদের যাওয়া উচিত। যত সব বলতে গিয়ে খেয়াল হলো এ যাবৎ একটা কথাও সে ভুল বলেনি। নিজেকে সামলে টোটাকে বুকের মধ্যে ভেতরে নিয়ে ঘুম পাড়ালাম আমি। ঘুম ভাঙল খুব ভোরে। টোটা ঘুমের ঘোরে আমাকে বাবা বলে ডাকছিল। অনাথ মেয়েটির জন্য ভারাক্রান্ত হয়ে উঠল বুক। ওকে তুলে যথাসম্ভব সাজগোজ করি। বিস্কিট আর বিলটং দিয়ে নাস্তা সারলাম তিনজনে। তারপর জিন পরালাম ঘোড়াটায়। এবার বলো ইন্দাবাজিম্বি, বললাম আমি, কোন পথে যেতে নির্দেশ করেছে তোমার জাদুর হার? সোজা উত্তরে, জবাব দিল সে। যাত্রাটা কষ্টকর হবে, কিন্তু প্রায় 4 দিন পর আমরা পাবো একজন সাদা মানুষের ক্রাল। মানুষটা সাদা হলেও বুয়ার নয়, ইংরেজ। ক্রালটা খুবই সুন্দর জায়গা। পেছন দিকে আছে বড় একটা পাহাড়, আর সেই পাহাড়ে আছে অসংখ্য বেবুন। এত বাজে কথা তুমি বলতে পারো ইন্দাবাজিম্বি, বললাম আমি। এই বুনো জায়গায় কোন দুঃখে বাড়ি করতে যাবে এক ইংরেজ? আর তুমি এসব জানলেই বা কি করে? আমার তো মনে হয় পূবে পোর্ট নাটালের দিকে যাওয়াই ভালো। যা ভালো মনে করো মাখোমাজান, বলল সে। 3 মাস লাগবে নাটাল যেতে। মেয়েটা মারা পড়বে পথের মাঝেই। বলো মাখোমাজান, এর আগে যেসব কথা বলেছি সেই সব কি ঠিক হয়নি? হয়েছে, বললাম আমি। তাহলে এবার আমার কথা শোনো, উত্তরে চলো। ওখানে বিরাট একটা সুখের ব্যাপার ঘটবে তোমার, বিরাট দুঃখেরও। কিন্তু কোনো মানুষেরই দুঃখের ভয়ে সুখ ত্যাগ করা উচিত নয়। এখন সবই তোমার ইচ্ছে, যা ভালো মনে করো। ওর ভবিষ্যৎবাণী বিশ্বাস করি না আমি, কিন্তু ও যা বলে সত্যি মনে করেই বলে। আরেকটা চিন্তা দোলা দিল মাথায়। এমনও তো হতে পারে যে ও কারো থেকে শুনেছে এই বুনো জায়গায় সাধু জীবনযাপন করছে কোনো শ্বেতাঙ্গ, কিন্তু এ কথা ওকে বললাম না। এমন ভাব করলাম যেন ওর ভবিষ্যৎবাণী মেনে নিয়েছি। বেশ ইন্দাবাজিম্বি, বললাম আমি, চলো তাহলে উত্তরেই যাই। যে নদীটার পাশ দিয়ে চলছিলাম
কিছু দূর যাবার পর সেটা পশ্চিম দিকে বেঁকে যাওয়ার পথ ধরতে হলো আমাদের অন্য। সারাদিন উচ্চভূমি অঞ্চল দিয়ে ঘোড়া চালিয়ে সূর্যাস্তের 1 ঘন্টা আগে পর্বতশ্রেণী থেকে নেমে আসা একটা ছোট্ট স্রোতশ্রেণীর কাছে থামলাম আমরা। বিলটং খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি, তাই টোটা আর ইন্দাবা জিম্মিকে রেখে শিকারের খোঁজে বেরিয়ে পড়লাম এলিফ্যান্ট গান হাতে। গত 2 দিন ধরে একটা শিকারও চোখে পড়েনি। রহস্যময় কোনো কারণে যেন এই অঞ্চল পরিত্যাগ করেছে ওরা। পাহাড়ের গায়ে যে ঝোপঝাপ, তার মধ্যে হরিণ পাওয়া যেতে পারে মনে করে স্রোতশ্রেণীটা পার হলাম আমি, এবং পার হতে গিয়ে নরম বালির উপর ফুটে থাকা 2টো সিংহের পদচিহ্ন দেখে খুবই চিন্তিত হয়ে পড়লাম। এখন ওরা আর এই অঞ্চলে নেই। এই আশায় বুক বেঁধে ঢুকে পড়লাম কাটা ঝোপঝাড়গুলোর মধ্যে। কিন্তু অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পরেও একটা ডুইকার ছাড়া আর কিছু চোখে পড়ল না। সেই হরিণও উল্টো দিকে পাহাড় থেকে একটা পাথর গড়িয়ে পড়ার শব্দে চমকে উঠে এমন ছোট লাগালো যে কোনো সুযোগই পেলাম না আমি। অবশেষে সন্ধ্যার ঠিক আগে 40 গজ দূরের একটা পাথরের উপর দেখতে পেলাম একটা পেটি হরিণ। প্রাণীটা খুবই সুন্দর, আকারে বড় জাতের খরগোশের চেয়ে কিছুটা বড়। স্বাভাবিক পরিস্থিতিতে এত ছোট প্রাণীকে গুলি করার কথা ভাবতামই না, বিশেষ করে এলিফ্যান্ট গান দিয়ে। কিন্তু আমরা অত্যন্ত ক্ষুধার্ত। একটা পাথরের গায়ে হেলান দিয়ে খুব সাবধানে লক্ষ্য স্থির করলাম ওটার মাথায়, কারণ 3 আউন্স ওজনের বুলেট শরীরে লাগলে ওটার আর কিছুই পাওয়া যাবে না। ট্রিগারে চাপ দেওয়ার সাথে সাথে ছোটখাটো কামানের মতো গর্জে উঠল বন্দুকটা। চোখের সামনে হরিণটাকে দেখতে না পেয়ে কিছুটা উদ্বেগের সাথে দৌড়ে গেলাম জায়গাটায়। পড়ে আছে হরিণটা, ভারী বুলেট নিয়ে নিয়েছে ওটার গর্দান। পরবর্তী সময়ে এর চেয়ে ভালো লক্ষ্যভেদ আমি খুব বেশি করিনি। এ ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করেন, তাকে 3 আউন্স ওজনের বুলেট ছোড়া এমন একটা এলিফ্যান্ট গান দিয়ে 40 গজ দূর থেকে একটা খরগোশের মাথায় গুলি লাগাতে বলবো আমি। পেটি হরিণটাকে নিয়ে মহা আনন্দে ফিরলাম আস্তানায়। চামড়া ছাড়িয়ে আগুনে সেকে খেলাম 3 জনে। পেছনের পা দুটো রেখে দেওয়া হলো নাস্তার জন্যে। কৃষ্ণপক্ষের অন্ধকার রাত। হঠাৎ সিংহের কথা মনে পড়ল আমার। ঘোড়া দুটোকে একত্রে বাঁধতে গিয়ে পেলাম না ওদের। অবশ্য গজ 50 মধ্যে কোথাও চড়ে বেড়াচ্ছে ওরা, সুতরাং আগুন আরো কিছুটা উস্কে দেয়া ছাড়া আপাতত আমাদের আর কিছুই করার নেই। ঘুমানোর পরপরই ঘুম ভেঙে গেল ঘোড়ার আতঙ্কিত চিৎকারে। তখনও উজ্জ্বল হয়ে জ্বলছে আগুন। কানে এলো ছুটন্ত খুরের শব্দ। এদিক ওদিক তাকাতে চোখে পড়ল ঘোড়াটা। 2 চোখ আতঙ্কে বিস্ফোরিত, বড় হয়ে গেছে নাকের ফুটো, ছেঁড়া লাগাম উঠছে বাতাসে। অন্য একটা জানোয়ার ছুটছে ঘোড়াটার পেছনে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে সেটার। পরক্ষণে শোনা গেল গম্ভীর এক গর্জন, সিংহ। আতঙ্কে অস্থির হয়ে আগুনের একেবারে মাঝখান দিয়ে ছুটে গিয়ে ঘোড়াটা মিশে গেল রাতের অন্ধকারে। 100 গজ পর্যন্ত ভেসে এলো তার খুরের শব্দ, তারপরে সব নিস্তব্ধ। মাঝে সাঝে অনেক দূর থেকে ভেসে এলো সিংহের গর্জন। ঘুম আর হলো না সে রাতে। 2 ঘন্টার উৎকণ্ঠিত প্রতীক্ষার পর ফর্সা হয়ে এলো পূব আকাশ। আলো আরেকটুকু বাড়তে টোটাকে ঘুমন্ত অবস্থায় রেখেই উঠে পড়লাম আমরা। গত রাতে ঘোড়াটাকে যেদিকে অদৃশ্য হয়ে গিয়েছিল, সন্তর্পণে এগিয়ে চললাম সেদিকে। 50 গজ মতো এগোতেই চোখে পড়ল ঘোড়াটার ভুক্তাবশেষ। আর এগিয়ে লাভ নেই, যা জানার তা জানা হয়েই গেল। কিন্তু দুর্ভাগ্য তখনও আমাদের পিছু ছাড়েনি। পাওয়া গেল না দ্বিতীয় ঘোড়াটাও। সিংহের গায়ের গন্ধ পেয়ে এবং চোখের সামনে এই ভয়ানক জানোয়ারের দৌড় দেখে দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে ওরা। ধপ করে বসে পড়লাম আমি। মনে হলো মেয়েদের মতো হুহু করে কাঁদি। বিশাল এই প্রান্তরে এখন আমরা একেবারেই অসহায়, তার উপরে সাথে এই ছোট্ট একটা মেয়ে। কিন্তু হাল ছেড়ে দেয়া তো কোনো কাজের কথা নয়। আস্তানায় ফিরে দেখি, ঘুম ভেঙে নিজেকে একলা দেখে টোটা বসে বসে কাঁদছে। সামান্য কিছু মুখে দিয়ে যাত্রার তোড়জোড় শুরু করলাম আমরা। অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া সবকিছু ফেলে যাবার সিদ্ধান্ত হলো। বাড়তি ওজনের জন্য পানির বোতল দুটো ছেড়ে দিতে চাইছিলাম আমি, কিন্তু এতে কিছুতেই রাজি হলো না ইন্দাবা জিম্বি। অবশেষে রওনা দিলাম আমরা। যাত্রার প্রথম ভাগে আমি নিলাম টোটার ভার
এলিফ্যান্ট গানটা নিল ইন্দাবাজিম্বি। পেটি হরিণটাকে যে জায়গায় মেরেছিলাম ধীরে ধীরে সেখানে গিয়ে পৌঁছালাম আমরা। ওখান থেকে সামনের দিকে তাকাতেই শুকিয়ে গেল বুকের ভেতরটা। মরুভূমির মতো ধুধু প্রান্তর প্রায় দিগন্তে গিয়ে ঠেকেছে। মাঝে মধ্যে দু একটা নিচু ঝোপ আর পাথরে ঢিবি ছাড়া আর কিছুই নেই। প্রান্তরটার একেবারে উপরে লাল পাহাড়ের সারি, সেই সারির মাঝখানে আকাশে মাথা তুলে আছে নিঃসঙ্গ একটা চূড়ো। ইন্দাবাজিম্বি, বললাম আমি, 6 দিনেও ওপারে যেতে পারবো না আমরা। তোমার যা ইচ্ছে মাকুমা যান, বলল সে, কিন্তু ওখানে, চূড়োটার দিকে আঙ্গুল নির্দেশ করল সে, ওখানেই সাদা মানুষটা থাকে। এখন তোমার যেদিকে ইচ্ছে যাও, কিন্তু আগেই বলে রাখছি অন্যদিকে গেলে মারা পড়বে তুমি। এক মুহূর্তের জন্য বিবেচনা করে দেখলাম পরিস্থিতিটা। সত্যি বলতে কি, কোনো আশা নেই আমাদের। সুতরাং মরতে যখন হবেই, তখন মরুভূমিতে মরলেই কি আর পাহাড়ে মরলেই বাকি। এ অবস্থায় একমাত্র ঈশ্বরই আমাদের রক্ষা করতে পারে। চলো, ক্লান্ত টোটাকে কোলে নিয়ে বললাম আমি, সব পথেই শেষ পর্যন্ত নিয়ে যাবে মৃত্যুর কাছে। পরের 4 দিনের দুর্দশার বর্ণনা দেওয়ার ভাষা আমার নেই। খাবার নেই, পানিও নেই বললেই চলে। অথচ পথেও চোখে পড়ল না কোনো স্রোতশ্রেণী বা ঝর্ণা। দিনের পর দিন ছোট্ট মেয়েটিকে বহন করে বালির ভেতর দিয়ে পথ চলা, রাতে ঝোপের ভেতরে শুয়ে থাকা, পাতা বা বিরল ঘাসে যে কয়েকটা ফোঁটা শিশি জমে, তাই চেটে চেটে শুকনো ঠোঁট ভেজাই আমরা দুজনে। বোতলের পানিটুকু রেখে দিই বাচ্চা মেয়েটির জন্য। তৃতীয় রাতে পিপাসায় আমাদের দশা হলো পাগলের মতো। টোটা মূর্ছা গেছে আগেই। বাধ্য হয়ে ইন্দাবাজিম্বির বোতলটা খুললাম আমরা। ছোট্ট এক গ্লাসের মতো পানি অবশিষ্ট আছে আর, তাই দিয়ে কোনো মতে ঠোঁট আর কালো হয়ে যাওয়া জিভ বেঝালাম আমরা। বাকিটুকু দিলাম মেয়েটাকে। মূর্ছা ভেঙে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সে। ভোর হলো যেন 1 যুগ পরে। পাহাড়ের সারিগুলো মনে হলো আরো 8 মাইলের মতো দূরে। পাহাড়গুলো সবুজ, সুতরাং নিশ্চয়ই পানি মিলবে ওখানে। চলো, বললাম আমি। টোটাকে কম্বলে মুড়ে পিঠে বেঁধে নিল ইন্দাবাজিম্বি। টলতে টলতে বালির উপর দিয়ে এগিয়ে চললাম আমরা। ঘণ্টাখানিক পর জেগে গিয়ে পানির জন্য কাঁদতে শুরু করে দিল টোটা। কিন্তু 1 ফোঁটা পানিও আর অবশিষ্ট নেই। জিভ ঝুলে পড়েছে আমাদের। কথা বলার শক্তিটুকু প্রায় নেই বললেই চলে। বিশ্রাম নেয়ার জন্য একটু বসলাম আমরা। ইতিমধ্যে টোটার আবার মূর্ছা যাওয়ার মনে হলো ঈশ্বরের করুণা। কিছুক্ষণ পর আবার মেয়েটিকে তুলে নিল ইন্দাবাজিম্বি। দেখতে হালকা পাতলা হলেও বুড়োর শক্তির তুলনা হয় না। কাটল আরো 1 ঘন্টা। বিশাল চরুটার নিচের উপত্যকা মনে হলো আর 2 মাইলের বেশি হবে না। সদু 1 গজ সামনে ডালপালা মেলে আছে বিরাট এক বেই অ্যাবাব গাছ। কখনো কি পৌঁছতে পারবো ওটার ছায়ায়? 100 গজ এগোনোর পর পড়ে গেল ইন্দাবাজিম্বি। আমাদের কারোরই আর মেয়েটিকে বয়ে নিয়ে যাবার মতো শক্তি নেই। দুজনে 2 হাত ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে চললাম ওকে। আর মাত্র 50 গজ, অথচ যেন 50 মাইল। অবশেষে পৌঁছালাম গাছটার কাছে। বাইরের গরমের তুলনায় গাছটার ঘন পাতার ছায়া যেন মাটির নিচে কোনো ঘরের মতো ঠান্ডা। একবার শুধু মনে হলো মরার পক্ষে ভালোই জায়গাটা। তারপর আর কিছুই মনে নেই। যখন জাগলাম মনে হলো মুখ আর মাথার উপরে ঝরে পড়ছে শান্তির বৃষ্টি। ধীরে ধীরে অতি কষ্টে চোখ দুটো একবার মেলেই আবার বন্ধ করলাম। বৃষ্টি তখনও ঝরছে। নিশ্চয় মাথা খারাপ হয়ে গেছে আমার, নইলে পলকের জন্য চোখ মেলে কি দৃশ্য দেখলাম ওটা। কালো চোখের অপরূপা এক মেয়ে যেন ঝুঁকে পানি ছিটাচ্ছে আমার মুখের উপর। মেয়েটি কাফরি নয়, শ্বেতাঙ্গ। হেনরিকা, ইংরেজিতে অত্যন্ত মধুর কণ্ঠে ধ্বনিত হল, যেন গাছের কানে কানে কথা বলে গেল রাতের বাতাস। হেনরিকা, আমার তো মনে হচ্ছে উনি বাঁচবেন না,
খানিকটা ব্র্যান্ডি আছে স্যালোর ব্যাগে, যাও তো নিয়ে এসো। আহ! কর্কশ কণ্ঠে কে যেন জবাব দিল, ওকে মরতে দিন মিস স্টেলা, আপনার জন্যে ও কিন্তু দুর্ভাগ্য বয়ে আনবে, তাই বলছি মরতে দিন ওকে। আবার চোখ মেললাম আমি। উঠে দাঁড়িয়েছে মেয়েটি, লম্বা ছিপছিপে শরীর, রেগে যাওয়ায় কালো চোখে বিদ্যুৎ হানছে। সাধারণ পোশাক পরা আরেকটি মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। অত্যন্ত বেটে সেই তরুণী মেয়েটিও শ্বেতাঙ্গ, পা দুটো বাঁকানো, বিশাল কাঁধ। দেখতে খুব একটা খারাপ নয়, কিন্তু ভ্রু পেছন দিকে বাঁকানো, চিবুক আর কান দুটো বেশ লম্বা। মোট কথা সব মিলিয়ে তাকে আমার সুন্দর প্রজাতির একটা বানর মনে হচ্ছিল। তার দিকে একটা আঙ্গুল তুলে অপরূপা মেয়েটি বলল, এত বড় সাহস তোমার, আবার আমার কথা অমান্য করতে চাও? কি বলেছিলাম এত তাড়াতাড়ি ভুলে গেছো বেবন? আহ, বলল মেয়েটি, রাগে কুঁচকে গেছে গোটা মুখ। রাগ করবেন না মিস স্টেলা, রাগ আমার সহ্য হয় না, কথাটা সত্যি, তাই বলেছিলাম আপনাকে। এখনই ব্র্যান্ডি নিয়ে আসছি। এতক্ষণ স্বপ্ন দেখলাম কি না জানি না, তবু কথা বলবো বলে ঠিক করলাম। ব্র্যান্ডি নয়, হাঁপাতে হাঁপাতে বললাম আমি, পানি দিন আমাকে। উনি বেঁচে উঠেছেন, চিৎকার করে বলল অপরূপা মেয়েটি। আর কথা বলছেন ইংরেজিতে। এই যে আপনার বোতলটাতেই পানি আছে, অজ্ঞান হয়ে যাবার আগে একটা ঝর্ণার কাছে এসে পড়েছিলেন আপনারা, ওই যে গাছটার উল্টো দিকে। কোনো মতে উঠে বসে পানি খেলাম আমি। আহ, পানি যে এত মিষ্টি আগে কখনো বুঝিনি। মনে হলো দূরে সরে যাওয়া জীবনটা যেন আবার ফিরে আসছে ধীরে ধীরে। কিন্তু বেশি পানি খেতে দিল না মেয়েটা। আর নয় আর নয় বলে একরকম জোর করে এই বোতলটা কেড়ে নিল আমার হাত থেকে। বাচ্চাটা, বললাম আমি, বাচ্চাটা বেঁচে আছে তো? ঠিক জানি না, জবাব দিল সে। এইমাত্র আপনাদের দেখতে পেয়েছি আমরা, প্রথমে এসেছি আপনার কাছে। ঘুরে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম টোটা আর ইন্দাবা জিম্বির কাছে। বুঝতে পারলাম না ওরা বেঁচে আছে নাকি মারা গেছে। মেয়েটি পানি ছিটিয়ে দিল টোটার মুখে। ধীরে ধীরে চোখ মেলল টোটা, কাঁদতে চাইল, কিন্তু ফুলে যাওয়া জিভ আর ঠোঁট কাঁদতে দিল না ওকে। টোটাকে সিকি পাইনট পানি খেতে দিল মেয়েটি। তারপর বোতল টান দিতেই ভীষণ কাঁদতে শুরু করলো টোটা। ওদিকে হেনরিকার ছেটানো পানিতে গঙ্গানির সাথে জ্ঞান ফিরে এলো ইন্দাবা জিম্বির। চোখ মেলে চারপাশে তাকাতে সে বুঝতে পারল গোটা পরিস্থিতি। কি বলেছিলাম মাকমা যান? হাঁপাতে হাঁপাতে কথাটা বের হলো। কথাটা বলেই বোতলটা নিয়ে ঢকঢক করে বেশ কিছুটা পানি খেল সে। ইতিমধ্যে গাছের কাণ্ডে হেলান দিয়ে নজর বোলাতে লাগলাম চারপাশে। বাম দিকে দুটো ঘোড়া, একটার পিঠে নেই কিছু, আর একটার বাজে ধরনের জিন পরানো। ঘোড়া দুটোর পাশেই মাটিতে বসে আছে দুটো গ্রেহাউন্ড জাতের কুকুর। সেই কুকুর দুটোর কাছেই পড়ে আছে মৃত একটা অরিবি। সবাই মিলে নিশ্চয়ই এই হরিণটাই পিছু নিয়েছিল। হেনরিকা, বলল মেয়েটি, এখনই মাংস খাওয়ানো উচিত হবে না ওদের। দেখো তো গাছে পাকা ফল আছে কিনা। সামনে সমতল ভূমিটায় ছুটে গেল হেনরিকা, ফিরে এলো একটু পরেই। কিছু পাকা ফল দেখলাম, বলল সে, কিন্তু খুবই উপরে, গাছের একবারে মাথায়। পেরে আনো, বলল মেয়েটি। বলার চেয়ে করা অনেক কঠিন, মনে মনে ভাবলাম আমি। কিন্তু আমার এই ধারণা সম্পূর্ণ ভুল। হঠাৎ হাত দুই এক লাফিয়ে উঠে গাছের নিচের দিকটার একটা ডাল ধরে ফেলল হেনরিকা। তারপর শরীরটাকে এমনভাবে দুলে উঠে পড়ল ডালটার উপর, যা ঈর্ষার কারণ হতে পারে উস্তাদ অ্যাক্রোবেটেরও। আর উঠতে হচ্ছে না। আবার ভাবলাম মনে মনে, কারণ পরের ডালটা বেশ উঁচুতে। কিন্তু এবারও আমার ধারণা ভুল প্রমাণিত করল হেনরিকা। বিরাট এক লাফ দিয়ে ডালটা ধরে ফেলল সে, শরীর লিয়ে উঠে পড়ল ডালের উপরে। আমার বিস্মিত ভাব লক্ষ্য করছে সে, বলল, ভাববেন না স্যার, হেনরিকা আর সবার মতো না, সে পড়বে না।
জবাব না দিয়ে ওর কাণ্ড কারখানা দেখতে লাগলাম আমি দম বন্ধ করে। বানরের মতো লাফিয়ে লাফিয়ে এক ডাল থেকে আরেক ডাল পার হলো সে। শেষমেশ গাছের একেবারে মাথায় পৌঁছে যে সরু ডালে ফল আছে সেটা ধরে ঝাঁকাতে লাগলো। হঠাৎ করাত করে একটা শব্দ হলো, ভেঙে গেল ডালটা। সাথে সাথে চোখ বন্ধ করলাম। এখনই ভীষণ শব্দে দেহটা এসে পড়বে নিচে। ভয় পাবেন না আপনি, মিষ্টি হেসে বলল মেয়েটি। ওই দেখুন, কিছুই হয়নি ওর। তাকিয়ে দেখলাম পড়তে পড়তে নিচের দিকের ডালটা ধরে ফেলেছে সে। লাফিয়ে নামলো আরো নিচের ডালে। বরু ইন্দাবা জিম্বিও কৌতূহলের সাথে দেখছিল এই দৃশ্য, কিন্তু আমার মতো এত অবাক হয়নি। বেবুন মেয়ে, বলল সে। কণ্ঠ এতই স্বাভাবিক যেন এরকম মেয়ে হর হামেশাই দেখতে পাওয়া যায়। এবার সে দৃষ্টি ফেরালো পানির জন্য কাতরাতে থাকা টোটার দিকে। ইতিমধ্যে হেনরিকা অবিশ্বাস্য ক্ষিপ্রতায় সাথে নিচে চলে এসেছে। প্রায় 8 ফুট উপরে একটা ডাল এক হাতে আঁকড়ে ধরে ধপাস করে লাফিয়ে নেমেছে মাটিতে। কিছুক্ষণের মধ্যেই নরম ফলগুলো খেতে শুরু করলাম আমরা। স্বাভাবিক পরিস্থিতিতে হয়তো এমন কিছু মনে হতো না, কিন্তু এই মুহূর্তে মনে হলো ওগুলোই পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল। আমরা ফল খেতে খেতে সেই মেয়েটি হেনরিকাকে বলল ওরে বিটটার খানিকটা ছাল ছড়াতে, আর নিজে ব্যস্ত হয়ে পড়ল আগুন জ্বালাতে। পরে থাকা কাঠকুঠুতে আগুন জ্বলে উঠতেই অরিবের কিছু মাংস ছিঁড়ে নিয়ে ঝলসালো সে। তারপর পাতায় করে খেতে দিল আমাদের। খাবার পর টোটাকে ঝর্ণার কাছে নিয়ে গিয়ে হাত মুখ ধুইয়ে দিল সে। ওরা ফিরে আসার পর এলো আমাদের পালা। হাত মুখ ধুয়ে আবার ফিরে এলাম গাছটার কাছে। হাঁটতে এখনো কষ্ট হচ্ছে, কিন্তু অরিবির মাংস, ফল আর ঝর্ণার পানি ফিরিয়ে দিয়েছে নতুন জীবন। গাছের নিচে টোটাকে কোলে নিয়ে বসে আছে মেয়েটি, ঘুম পাড়াবার চেষ্টা করছে। আমি যেতেই ঠোঁটে আঙ্গুল দিয়ে কথা বলতে নিষেধ করল সে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল টোটা। আমারও সারা শরীর ঘুমে ভেঙে পড়ছিল। শুধু মেয়েটির সম্বন্ধে প্রচন্ড কৌতূহল জাগিয়ে রাখলো আমাকে। কিছু মনে করবেন না, আপনার নাম কি? টোটা ঘুমিয়ে পড়ার সাথে সাথে জানতে চাইলাম আমি। স্টেলা, জবাব দিল সে। স্টেলা? তারপর? আবার জানতে চাইলাম আমি। স্টেলা, ব্যাস, আর কিছু নয়। খানিকটা বিরক্তির সাথে বলল সে। স্টেলাই আমার নাম। নামটা ছোট, মনে রাখতে বেশ সুবিধে। আমার বাবার নাম টমাস। আমরা ওখানটায় থাকি। আঙ্গুল তুলে চুরুটার পাদদেশ নির্দেশ করল সে। অবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম আমি। বললাম, অনেকদিন থেকে আছেন নাকি ওখানে? 7 বছর বয়স থেকে। একটা ওয়াগনে চলে এসেছি আমরা। তার আগে আমরা থাকতাম ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে। বড় ম্যাপ পেলে জায়গাটা দেখিয়ে দিতে পারতাম আপনাকে। জায়গাটার নাম গ্যারসিংহ্যাম। মনে হলো আমার স্বপ্ন এখনো কাটেনি। মিস স্টেলা, বললাম আমি। আপনার কথাগুলো আমার খুবই অদ্ভুত লাগছে, যেন স্বপ্ন, যেন এই কথাগুলো একটুও সত্যি নয়। একসময় আমিও থাকতাম অক্সফোর্ডশায়ারের গ্যারাসিংহামে। চমকে উঠল সে, বলল, আপনি কি তাহলে ইংরেজ? কোনো ইংরেজ ভদ্রলোকের সাথে দেখা করার জন্য কতদিন থেকে মনটা আকুল হয়ে আছে আমার। এখানে বসবাস শুরু করার পর থেকে ভবঘুরে কিছু বোয়ার ছাড়া কোনো শ্বেতাঙ্গ মানুষের দেখা পাইনি। একজন মাত্র ইংরেজের সাথে দেখা হয়েছিল, কিন্তু তাকে কোনোভাবে ভদ্রলোক বলা যাবে না। এখানে কালো মানুষ আর বেবুনদের মাঝে বাস করি আমরা। ইংরেজদের সাথে যেটুকু পরিচয় তা বইয়ের মাধ্যমে। তাদের কথা আমি পড়েছি কিতাবের বইয়ে, উপন্যাসে। এবার বলুন, আপনার নাম কি? কালো লোকটাকে আপনাকে ডাকছিল মাকু মাজান বলে, কিন্তু আপনার নিশ্চয়ই অন্য কোনো নাম আছে। আমার নাম অ্যালান কোয়াটারমেন, বললাম আমি। মুখ সাদা হয়ে গেল তার। ঈষৎ ফাঁক হয়ে গেল গোলাপে পাপড়ির মতো 2 ঠোঁট। বড় বড় হয়ে গেল কালো চোখ জোড়া। অবাক কাণ্ড, বলল সে। নামটা আমার খুবই পরিচিত। বাবার মুখে শুনেছি ছোটবেলায় অ্যালান কোয়াটারম্যান নামেরই একটা ছেলে আগুনের হাত থেকে রক্ষা করেছিল আমাকে। এই দেখুন।
গলার উপরের আবছা একটা লাল চিহ্নের দিকে আঙ্গুল নির্দেশ করল সে। দাগটা এখনো আছে। ঘটনাটা আমার মনে আছে, বললাম আমি। আগুন নেভাতে গিয়ে ছ্যাঁকা লেগেছিল আমার কবজিতে। তারপর কিছুক্ষণ পরস্পরের দিকে চেয়ে চুপ করে রইলাম আমরা। উট পাখির পালক গোঁজা চৌড়া ফেল্ট হ্যাটটা দিয়ে নিজেকে বাতাস করে চলল স্টেলা। সবই ঈশ্বরের ইচ্ছে, অবশেষে বলল সে। আমি ছোট থাকতে আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, এখন আমি বাঁচালাম আপনার ছোট্ট মেয়েটির। ও কি আপনার মেয়ে? শেষ বাক্যটি এতই দ্রুত বলল সে। না, বললাম আমি। আপনাকে এখনই খুলে বলছি সবকিছু। হ্যাঁ, খুলেই বলবেন, হাসল সে। কিন্তু বাড়ির দিকে যেতে যেতে ঘন্টা 3 লেগে যাবে ওখানে পৌঁছতে, সুতরাং রওনা দিতে হবে এক্ষুনি। হেনরিকা, হেনরিকা, ঘোড়া নিয়ে এসো তাড়াতাড়ি। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প স্টেলা এর 2য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।